শুভ দুপুর। আরেকবার সবাইকে স্বাগত। আজকে আশা করছি ভালো আছো। সকালে যা ক্লাসে আলোচনা করেছি নিশ্চয় এতক্ষণে পড়ে ফেলেছো। যেহেতু সামনে পরীক্ষা, ফলে আশা করেছি যে অনেকেই এতক্ষণ সব যা পড়িয়েছি মুখস্থ করে ফেলেছো। তো এখন যারা ক্লাসে যোগদান করলে নতুন করে, আগে যারা ছিলে সকালে, সবাই একটু কমেন্ট করে জানাও কেমন আছো সবাই, আর ঠিকঠাক সাউন্ড হচ্ছে কিনা। আমি তোমাদের কমেন্ট একটু পড়ে নেই ওপাশে গিয়ে, তারপরে আবার হচ্ছে যে সামনে এসে আলোচনা করছি। হ্যাঁ, মাঝে মাঝে আমাকে পিছনে যেতে হচ্ছে তোমাদের কমেন্ট পড়ার জন্য। বাসা থেকে তোমাদের সাথে আজকে আছি জন্য সামনে ল্যাপটপ নেই, মোবাইল দিয়ে আমরা ক্লাসটা করতেছি। ওকে, সাউন্ড ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, তাহলে তো সব ঠিকঠাক আছে। ওকে, গুড, ভেরি গুড। বোর্ড দূরে, নো প্রবলেম। এইটুকু দূরে বোর্ড থাকলে সব সমস্যা হয় না। এখান থেকে দেখা যায়, এখান থেকে যথেষ্ট দেখা যায়। আর আমি হচ্ছে যে আহ, এই বাসা থেকে প্রতিদিন 3-4টা ক্লাস নেই, ফলে অসংখ্য শিক্ষার্থী ক্লাস করে, তাতে সমস্যা হয় না। সুতরাং তোমাদেরও সমস্যা হবে না। অনেক সময় যে এটা তো কেবল বোর্ডের কারণে নির্ভর করে না, মূল কাজটা হচ্ছে ডাটার। ডাটা স্পিড সবার সমান না, ফলে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম হয়। ওকে, আমরা আলোচনা শুরু করে দেই। এইটা বলা মুশকিল কতদিন আগে প্রশ্ন হয়। 38 পর্যন্ত যে বিসিএস পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে 6-7 মাস আগেরও কোনো প্রশ্ন ছিল না, কিন্তু 40তম পরীক্ষায় 3 মাস আগেরও প্রশ্ন ছিল। ফলে আমরা অন্তত 3 মাস আগের প্রশ্ন তো পড়াশোনা করবই। আর বিসিএস ছাড়াও যেহেতু অন্যান্য পরীক্ষা আমাদেরকে দিতেই হয়, ফলে সাম্প্রতিক ঘটনা আজকেও ঘটেছে, ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাও পড়ে ফেলতে হবে, এটাই হচ্ছে যে নিয়ম। ওকে, আমরা সাম্প্রতিক আলোচনা করছিলাম অ্যালায়েন্স অ্যান্ড অর্গানাইজেশন, যেগুলো সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে, অথবা সাম্প্রতিক সময়ে আলোচনা এসেছে, অথবা সাম্প্রতিক সময়ে কিছু একটা হয়েছে এই সংগঠনগুলোর, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে, মানে প্রথম ক্লাসে, আমরা সাম্প্রতিকের এটি বলেও ছিলাম যে বাংলাদেশ একটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ সংগঠনের সভাপতি হয়েছে। সেই সংগঠনটা হচ্ছে ডি8, ফলে আমাদেরকে ডি8 একটু পড়ে নেওয়া উচিত। ডি8, ডি8 হচ্ছে ডেভেলপিং এইড। ডেভেলপিং এইড, ডেভেলপিং এইড মানে হচ্ছে 8টা উন্নয়নশীল দেশের এটি একটি জোট। 8টা উন্নয়নশীল দেশের এটি একটি জোট, ডি8। 8টা উন্নয়নশীল দেশের এটি একটি জোট। এটি লিখব, এটি একটি অর্থনৈতিক জোট। এটি একটি অর্থনৈতিক জোট। এটি একটি অর্থনৈতিক জোট। অর্থনৈতিক জোটগুলো সাধারণত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বাধা কি করে রিমুভ করা যায়, একে অপরের সঙ্গে ব্যবসা বাণিজ্য কিভাবে সহজে করা যায়, সেই বিষয়গুলো নিয়ে কাজ করে। এটা সেই রকমই একটি জোট, ব্যবসা বাণিজ্য এসব নিয়ে কাজ করে। আচ্ছা, প্রতিষ্ঠা, লেখক প্রতিষ্ঠা 1996, এটা প্রতিষ্ঠিত হয় 1996 সালে। সদর দপ্তর, অত্যন্ত সুন্দর একটি শহরের সদর দপ্তর, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ শহর, ইস্তাম্বুল। ইস্তাম্বুল, তুরস্ক, এইখানে এটা সদর দপ্তর। সদস্য, সদস্য যে 8, সেটা তো বুঝতেই পারছো, 8। এখন এই 8টা দেশ কোন 8টা দেশ? এই 8টা হচ্ছে মুসলিম দেশ। দেশগুলোর নাম আমরা নিচে নিচে লিখবো, আমি সাইটে লিখছি, তোমরা নিচে নিচে লিখবা। খেয়াল করো, প্রথম যেহেতু আমরা আছি, আমাদেরকে দিয়ে শুরু হোক। বাংলাদেশ, বাংলাদেশ,
2 নাম্বার হচ্ছে পাকিস্তান, যাদের কাছ থেকে আমরা স্বাধীন হলাম। তারপরে লিখো ইন্দোনেশিয়া, বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যা বিবেচনায়। তারপর মালয়েশিয়া, আমরা বলি যে উন্নয়ন অগ্রগতি ব্যাপক করেছে, আমাদের ওই রকম হওয়া উচিত, সেটা আমরা বলি। ইরান একটি ইসলামিক রিপাবলিক। তুরস্ক অনেকেরই স্বপ্নের দেশ। নাইজেরিয়া আরেকটি অন্যতম বৃহত্তম মুসলিম কান্ট্রি, এবং মিশর ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ আরেকটি দেশ। দেখো খেয়াল করে, প্রথম দুটা দেশ দক্ষিণ এশিয়ার, তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার, মধ্য প্রাচ্যের, আফ্রিকার, 4টা অঞ্চল থেকে 2টা করে 8টা দেশ নিয়ে D8 প্রতিষ্ঠিত। দেখো কয় পেজ মাত্র শুরু হলো, এটাই প্রথম। এই বোর্ডে যা লিখেছি এটা দিয়েই শুরু। রিসেন্ট থেকে কত মার্কস প্রশ্ন আসে, আমি এটা প্রথম ক্লাসে একটা জিনিস দেখিয়েছিলাম যে প্রশ্ন হয় হচ্ছে 2 রকমের, একটি হচ্ছে রিসেন্ট ইভেন্ট থেকে, আরেকটি হচ্ছে রিসেন্ট কনটেক্সট থেকে। রিসেন্ট কনটেক্সট থেকে অনেকগুলো প্রশ্ন হয়, কিন্তু সরাসরি রিসেন্ট ইভেন্ট থেকে প্রশ্নের সংখ্যা কম হয়। আমরা কিন্তু এই কারণে রিসেন্ট ইভেন্টের পাশাপাশি আমরা এর ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু পড়াশোনা করতেছি। এই যে দেখো সংগঠনটা পড়াশোনা করলাম 96, এই যে দেখো সংগঠনটা আমরা পড়াশোনা করলাম, এই সংগঠনটা আমরা আসলে পড়তেছি কেন? কারণ বাংলাদেশ সভাপতি, বাংলাদেশ যে সভাপতি সে কারণে। এই বাংলাদেশ সভাপতি এটা রিসেন্ট ইভেন্ট, কিন্তু দেখা গেল প্রশ্ন বাংলাদেশ সভাপতি এটা থেকে না করে প্রশ্ন করে বসলো D8 এর সদর দপ্তর কোথায়। এই D8 এর সদর দপ্তর কোথায় এই প্রশ্ন যদি করে, সেই প্রশ্নটা কিন্তু বৈধ প্রশ্ন, এবং এই প্রশ্নটা হচ্ছে মানে রিসেন্ট ইভেন্টের পার্সপেক্টিভ থেকে বা কনটেক্সট থেকে, নট রিসেন্ট ইভেন্টের প্রশ্ন। তো এরকম করে কিন্তু প্রশ্ন হয়। লিখে ফেলো দ্রুত, আশা করছি এটা লেখা সবার হয়েছে। এবার নিচে লিখো যে 2021 সালের এপ্রিলে 2021 সালের এপ্রিলে 2021 সালের এপ্রিলে D8 এর 10ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। D8 এর 10ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখো। এই সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ। লিখো, এই সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ। এই সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ। লিখো, যদিও সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি, যদিও সম্মেলনটি অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। লিখো, D8 এর বর্তমান সভাপতি বাংলাদেশ। D8 এর বর্তমান সভাপতি বাংলাদেশ। D8 এর বর্তমান সভাপতি বাংলাদেশ। ওকে, এবারে আমরা পরের সংগঠনে যাব। D8 নিয়ে আলোচনা শেষ। প্রশ্ন D8 নিয়ে দিলে এর মধ্যেই দিবে। যেহেতু বাংলাদেশে এটার শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল, ভার্চুয়ালি হলো যদিও, কিন্তু বাংলাদেশ তো আয়োজক ছিল। তারপরে এটা আবার সভাপতি বাংলাদেশ, সে কারণে D8 থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। আমরা যেগুলো থেকে সম্ভাবনা আছে সেগুলোই পড়ে ফেলতেছি।
এবার লিখো একটা চুক্তি, এটাও একটা এই অর্থনৈতিক অ্যালায়েন্স, সেটি হচ্ছে লিখো ট্রেড অ্যান্ড কোঅপারেশন, ট্রেড অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, ট্রেড অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, টিসিএ, ট্রেড অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, টিসিএ, ট্রেড অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট, টিসিএ। কয়েকটা তথ্য লিখো। আচ্ছা, এই টিসিএটা হওয়ার পিছনে কারণটা সেটা একটু ব্যাখ্যা করা প্রয়োজন। তোমরা সবাই জানো যে ইউরোপের দেশগুলোর একটা সংগঠন আছে, অত্যন্ত ভাইব্রেন্ট সংগঠন, শক্তিশালী সংগঠন, সেটি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ ছিল 28টা, কিন্তু একটা দেশ বেরিয়ে গেছে এই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, যেটার নাম হচ্ছে ইউকে। ইউকে বেরিয়ে গেছে। ইউকে বেরিয়ে যাওয়ার ফলে সদস্য সংখ্যা একটা কমে গেছে। এবার ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে এই ইউকে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা চুক্তি করেছে, সেটি হচ্ছে টিসিএ। তার মানে এটি ব্রেক্সিট পরবর্তী চুক্তি। এটি কি? ব্রেক্সিট পরবর্তী চুক্তি। এই চুক্তিটা গুরুত্বপূর্ণ চুক্তি। লিখো ইইউ এর সাথে, ইইউ এর সাথে ইউকে এর, ইউকে এর ব্রেক্সিট পরবর্তী, ব্রেক্সিট পরবর্তী চুক্তি এটি, ব্রেক্সিট পরবর্তী চুক্তি এটি, ব্রেক্সিট পরবর্তী চুক্তি এটি। লিখো 2020 সালের, 2020 সালের 30 ডিসেম্বর, 2020 সালের 30 ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। লিখো 2020 সালের 30 ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়। লিখো 2021 সালের 1 মে এই চুক্তি কার্যকর হয়। 2021 সালের 1 মে এই চুক্তি কার্যকর হয়। উল্লেখ্য, উল্লেখ্য ব্রেক্সিট হয়েছিল, ব্রেক্সিট হয়েছিল 2020 সালের 31 জানুয়ারি, 2020 সালের 31 জানুয়ারি, ব্র্যাকেটে লিখে রাখবো 1 ফেব্রুয়ারি। 2020 সালের 31 জানুয়ারি, কিন্তু ব্র্যাকেটে লিখে রাখবো 1 ফেব্রুয়ারি। এইটা হচ্ছে ইউকে টাইম 11 PM এটা কার্যকর হয়েছে। সেদিন কিন্তু বিডি টাইম অনুযায়ী তোমার 1 ফেব্রুয়ারি এবং 5 AM ভোর 5টায় কার্যকর হয়েছে। মানে ওই দিন বাংলাদেশ টাইমে সেটা 1 ফেব্রুয়ারি পড়েছে, আর লন্ডন টাইমে সেটি হচ্ছে যে 31 জানুয়ারি। ফলে আমরা দুটাই কাছাকাছি লিখে রাখবো। বুঝতেছো তো না? ব্রেক্সিট কি? ব্রেক্সিট হচ্ছে ব্রিটেন এক্সিট, ব্রিটেন এক্সিট ইউরোপিয়ান ইউনিয়ন। এইটাকে সংক্ষেপে বলা হয় হচ্ছে ব্রেক্সিট। মানে ব্রিটেন যে এক্সিট নিল ইউকে থেকে, সেটাকে বলা হয় ব্রেক্সিট। তোমরা তো বুঝতেছো নাকি? না বোঝার কি হলো? বেশ সহজ সহজ কথা পড়ে ফেলবা, এগুলো আজকেই পড়ে মুখস্থ করে ফেলবা।
ওকে, পরবর্তী একটা গুরুত্বপূর্ণ চুক্তি আমরা আলোচনা করব। এইটাও একটা বাণিজ্য চুক্তি। আগে একটা বাণিজ্য চুক্তি ছিল আমেরিকা, মেক্সিকো, কানাডার মধ্যে, যেটাকে বলা হতো নাফটা। এই নাফটার স্থলে নতুন একটা চুক্তি হয়েছে, সেই চুক্তিটার নাম হচ্ছে ইউএসএমসিএ। যেহেতু এটা নাফটার পরিবর্তে এটাকে অনেকে বলছে নিউ নাফটা চুক্তি বলছে, আবার অনেকে এটাকে বলছে নাফটা 2.0, এরকম করে নামে ডাকে। নাফটা 2.0 নামেও ডাকে, নিউ নাফটা নামেও ডাকে। আমরা এইটা এখন পড়াশোনা করব। ওকে, এটা হচ্ছে আমাদের টপিক নেম, সেটি হচ্ছে ইউএসএমসিএ। এটা আমরা পড়াশোনা করব। লিখো, প্রথম দফায় স্বাক্ষরিত হয়, এটা 2 দফায় স্বাক্ষরিত হয়েছে। প্রথম দফায় স্বাক্ষরিত হয় 30 সেপ্টেম্বর 2018। 30 সেপ্টেম্বর 2018 বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা। এটা চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় এটা গুরুত্বপূর্ণ না, তবুও লিখলাম যেহেতু 28 বছর পরে কাপ পাইছে সেই দেশটার রাজধানীতে, তাই এটা একটু লিখেও রাখলাম যে না ঠিক আছে লিখি। দ্বিতীয় দফায় স্বাক্ষরিত হয়েছে 2019 সালের 10 ডিসেম্বর। 2019 সালের 10 ডিসেম্বর মেক্সিকো সিটিতে এটি স্বাক্ষরিত হয়েছে দ্বিতীয় দফায়। কার্যকর, এই চুক্তিটা কার্যকর হয়ে গেছে, কার্যকর হয়েছে 2020 সালের 1 মার্চ। 2020 সালের 1 মার্চ এটি কার্যকর হয়ে গেছে। আসলে এটার নাম কি? ইউএস, দেখো ইউএস, মেক্সিকো, কানাডা। ইউএস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট মূলত একটি এফটিএফ মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। মূলত এটি একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মূলত একটি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। লিখো, 1992 সালে নাফটা হয়েছিল। নাফটা মানে 1992 সালে এই দেশগুলা একটা ফ্রি ট্রেড এরিয়া গড়ে তুলেছিল, যেটার নাম ছিল হচ্ছে নাফটা, যা কার্যকর হয় 1994 সালে। এই যে নাফটা 94 সালে কার্যকর হলো, সেইটা 2020 সাল পর্যন্ত টিকে ছিল। 2020 সাল থেকে নাফটা বাতিল, এই জায়গায় নতুন চুক্তি ইউএসএমসিএ। এ কারণে অনেকে এটাকে বলছে নিউ নাফটা, অনেকে নাফটা 2.0 এরকম নামে এটাকে ডাকতেছে। এটা উত্তর আমেরিকার যে 3টা দেশ, সেই 3টা দেশের মধ্যে একটা চুক্তি। এই চুক্তিটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিচে একটু লিখবা, সেটি হচ্ছে ইউএসএমসিএ। নিচে লিখবা, আমি এখানে লিখে দিচ্ছি। ইউএসএমসিএ জিডিপির দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম
দ্বিতীয় বৃহত্তম জোট, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জোট লিখো। ইউএসএমসিএ জিডিপি এর দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জোট, জিডিপি এর দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জোট, জিডিপি এর দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জোট। না, এই মার্কারটা ভালো না, ইয়ে থেকে যাচ্ছে। দেখি তোমাদের অনেকগুলো প্রশ্ন এসেছে, 18টা কমেন্ট। ফার্স্ট কি ইইউ? না, জিডিপির দিক দিয়ে ফার্স্ট ইইউ না। ফার্স্ট কোনটা এটা বলে দিচ্ছি। আচ্ছা, এই যে 28 বছর পরে একটা দল কাপ জিতলো, এটা তো মিথ্যা কথা না? তো এটা আমি বললে অনেকে বলছে আপনি ব্রাজিল করেন। না, আমি কি কোনো মিথ্যা কথা বলছি? আমি তো আর্জেন্টিনাকে কোনো গালিও দেই নাই, জাস্ট একটা সত্য কথা বললাম, এই আর কি। আচ্ছা, এবার অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে, এটা যদি দ্বিতীয় বৃহত্তম জোট হয় তাহলে প্রথম জোট কোনটা? শোনো শোনো, পৃথিবীর জিডিপির দিক দিয়ে সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হচ্ছে, যেটা রিসেন্টলি গঠিত হয়েছে, আমরা এটা আজকে পড়েছি, আরসিইপি। আরসিইপি, এটা কিন্তু আমরা আজকে পড়াশোনা করেছি। আরসিইপি, এইটা আরসিইপি, এইটা হচ্ছে প্রথম এবং বৃহত্তম জোট। তুমি যদি চাও আমি পার্সেন্টেজে বলি, যে পৃথিবীর মোট জিডিপির 20% জুড়ে এই জোটটা, মানে এখানকার যারা সদস্য তারা পৃথিবীর মোট জিডিপির 20%। এবার আমি বলেছি যে ইউএসএমসিএ হচ্ছে 2 নম্বর, ইউএসএমসিএ এটা হচ্ছে গিয়ে 2 নম্বর। ইউএসএমসিএ হচ্ছে 21%, জিডিপির 21%, জিডিপির 21%। আর ইউ হচ্ছে জিডিপির 19%, ইউ হচ্ছে জিডিপির 19%। আর বাকি 36% হচ্ছে আদার্স, বাকি 36% হচ্ছে আদার্স। এটা হচ্ছে ওয়ার্ল্ড জিডিপির অনুযায়ী, হ্যাঁ, ওয়ার্ল্ড জিডিপি অনুযায়ী। তাহলে ফার্স্ট কোনটা? এইটা ফার্স্ট জিডিপি অনুযায়ী, এইটা সেকেন্ড, এবং এইটা হচ্ছে থার্ড। এটা একদম আপডেট তথ্য। ইউরোপিয়ান ইউনিয়নের আগে জিডিপি অনেক বেশি ছিল, এই জোটটাই ছিল না, এইটা ছিল, এদের কম ছিল, ফলে এইটা 1 নম্বরে ছিল জিডিপির দিক দিয়েও। এখন আর ইইউ 1 নম্বরে জিডিপির দিক দিয়ে নাই, এটা লিখে নাও। আমি সাপোর্ট করি বাংলাদেশ। আসলে এই মার্কারটা একদম নতুন মার্কার, এই নতুন মার্কারে কি প্রবলেম সেটাই বুঝতেছি না। বোর্ডটা হয়ে গেছে কালো, যে কারণে এই প্রবলেমটা হচ্ছে। মার্কার কিন্তু নতুন, ব্র্যান্ড নিউ মার্কার, বুঝছো? শোনো, আমরা একটা চুক্তি এবার পড়াশোনা করব। সেই চুক্তিটা হচ্ছে, এবার একটা চুক্তি পড়াশোনা করব, সেই চুক্তিটা হচ্ছে গিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা দেশের চুক্তি হয়েছে, আমরা এই চুক্তিটা পড়াশোনা করব।
এন্ড কথা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা দেশ চুক্তি করলে ওটা আমরা পড়বো কেন? কারণ আছে। কারণটা হলো এই, আমরা এখন যে চুক্তিটা পড়ব সেটি হচ্ছে, লিখো, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন ভিয়েতনাম, ইউরোপিয়ান ইউনিয়ন ভিয়েতনাম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এফটিএ। এটাকে সংক্ষেপে ইভিএফটিএ এভাবে বলা হচ্ছে, ইভিএফটিএ এভাবে বলা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়ন ভিয়েতনাম এফটিএ। শোনো, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা দেশ চুক্তি করতেই পারে, আমরা ওইটা করতে যাব কেন? কারণ আছে। সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে হচ্ছে চীন, পৃথিবীর 1 নম্বর দেশ। বাংলাদেশ ছিল 2 নম্বর দেশ যারা চীনের পরে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে। আমাদেরকে 2 নম্বর থেকে 3 নম্বরে নিয়ে চলে গেছে এবং 2 নম্বর স্থানে উঠে এসেছে ভিয়েতনাম। এই ভিয়েতনাম কোন একটা অঞ্চলের সঙ্গে যদি চুক্তি করে, সেটা আমাদের জন্য আসলেই চিন্তার কারণ। ইউরোপিয়ান ইউনিয়নে আমরা সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করি। এখন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভিয়েতনাম যেহেতু একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, ভিয়েতনামের প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়নে যাবে হচ্ছে শুল্কমুক্ত ভাবে, ফলে তাদের প্রোডাক্টের বিক্রি কিন্তু সেখানে আরো বেড়ে যাবে। আর এইটা করেছে জন্যই কিন্তু, বেড়ে গেছে জন্যই কিন্তু আমরা 2 থেকে 3 নম্বরে চলে গেছি। রিসেন্টলি আমাদের পোশাক রপ্তানিকারক যে সংগঠনটা আছে ব্যবসায়ীদের, তারা অবশ্য বলেছে যে আমরা আবার 2-এ চলে আসব। আমাদের এই বছরের যে হার, কিন্তু এইটা এই বছর শেষে জানা যাবে, সরকার জানাবে। এখন পর্যন্ত কথা হচ্ছে এইটাই যে আমরা 3 নম্বরে চলে গেছি ভিয়েতনামের কারণে। ফলে সেই ভিয়েতনাম যখন একটা চুক্তি করে কারোর সঙ্গে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে যায়। লিখো, ভিয়েতনামের রাজধানী, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে, ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয় 2019 সালের 30 জুন। 2019 সালের 30 জুন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। লিখো, নিচে লিখো, 2020 সালের 12 ফেব্রুয়ারি, 2020 সালের 12 ফেব্রুয়ারি ইইউ পার্লামেন্টে, ইইউ পার্লামেন্টে এবং 12 ফেব্রুয়ারি হচ্ছে ইইউ পার্লামেন্টে এবং 8 জুন, 8 জুন ভিয়েতনামের পার্লামেন্টে এটি অনুমোদিত হয়। দুদেশের পার্লামেন্ট এটি অনুমোদন করে, তার মানে হচ্ছে যে এটি কার্যকর। আচ্ছা, একটা তথ্য লিখবে যে সিঙ্গাপুরের সাথে, সিঙ্গাপুরের সাথে ইইউ এর অনুরূপ চুক্তি আছে, সিঙ্গাপুরের সাথে ইইউ এর অনুরূপ চুক্তি আছে, সিঙ্গাপুরের সাথে ইইউ এর অনুরূপ চুক্তি আছে। আর ওই কথাটা লিখে রাখবে যে ভিয়েতনাম, ভিয়েতনাম, ভিয়েতনাম বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী, প্রধান প্রতিদ্বন্দ্বী পোশাক রপ্তানির ক্ষেত্রে, পোশাক রপ্তানির ক্ষেত্রে ভিয়েতনাম বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী
পোশাক রপ্তানির ক্ষেত্রে। এটা লিখে ফেলো, প্রশ্ন করতে থাকো। আর এবার তো প্রশ্নই নাই। জি, বাংলাদেশ এখন 3 নম্বরে। ঝাপসা দেখাচ্ছে, এই প্রশ্নটা কমেন্ট প্রশ্ন করার দরকার নেই। কারণটা হচ্ছে যে যদি কোনো ঝাপসা দেখায়, এটিকে ঝাপসা দেখাবে, ফোকাস ডিফোকাস হবে, কিন্তু সেটা অটোমেটিক হবে, অটোমেটিক ঠিক হবে। তুমি ওখানে কমেন্ট করলেও কিছু করার নাই, না করলেও কিছু করার নাই। কথা কি বুঝেছো? কতগুলান চুক্তি পড়লা বলো তো? এত চুক্তি শেষ করবা মানে পড়ে পড়ে মনে রাখবা কেমনে, তাই মাঝে মাঝে চিন্তা করি যে তোমরা আসলে এগুলো কেমনে এত মনে রাখো। আমি না হয় পেটের দায়ে পড়াই, মনে রাখতে হয়, কিন্তু তোমার আবার এত কিসের কি? ওকে, এবারে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে, এটাও একটা চুক্তি, কিন্তু এটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারেস্টিং ব্যাপার আছে, ফলে এটা গুরুত্বপূর্ণ। ইন্টারেস্টিং ব্যাপারটা কি? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, লিখো, কাগজবিহীন বাণিজ্যে বাংলাদেশ। কাগজবিহীন বাণিজ্যে বাংলাদেশ। কাগজবিহীন বাণিজ্যে বাংলাদেশ। কাগজবিহীন বাণিজ্য, পেপারলেস ট্রেড। পেপারলেস ট্রেড, এইটা আমরা এখন আলোচনা করব। লিখো, 2013 সালে 2013 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার বালি সম্মেলনে 2013 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার বালি সম্মেলনে লিখো, বালি সম্মেলনে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। না না, স্বাক্ষরিত হয় না, লিখো না। 13 সালে বালি সম্মেলনে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট বিষয়ে সিদ্ধান্ত হয়। লিখো, বিষয়ে সিদ্ধান্ত হয়। লিখো, সিদ্ধান্ত হয় যে এরকম একটা চুক্তি করা হবে। ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট বিষয়ে সিদ্ধান্ত হয়। নিচে লিখো, চুক্তিটি স্বাক্ষর হয় 2014 সালে। চুক্তিটি স্বাক্ষর হয় 2014 সালে। তার নিচে লিখো, চুক্তিটি কার্যকর হয় 2017 সালে। চুক্তি স্বাক্ষরিত হয় 2014 আর কার্যকর হয় 2017 সালে। তারপরে লিখো, এটি দোহা উন্নয়ন এজেন্ডার ফলাফল। এটি দোহা উন্নয়ন এজেন্ডার ফলাফল। দোহা উন্নয়ন এজেন্ডার ফলাফল। এটি দোহা উন্নয়ন এজেন্ডার ফলাফল। তারপরে লিখো, এই যে টিএফএ হলো, এটা হতো টিএফএ। লিখো, টিএফএ এর অধীন, টিএফএ এর অধীন, লিখো, টিএফএ এর অধীন ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়ান প্যাসিফিক। ট্রেড ইন এশিয়া অ্যান্ড
প্যাসিফিক স্বাক্ষরিত হয়। ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়ান প্যাসিফিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরিত হয় লিখো 2016 সালের 1 অক্টোবর। 2016 সালের 1 অক্টোবর এসকাপ কর্তৃক। 2016 সালের 1 অক্টোবর এসকাপ কর্তৃক টিএফ এর অধীন ক্রস বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়ান প্যাসিফিক চুক্তি হয় 2016 সালের 1 অক্টোবর এসকাপ কর্তৃক। 2016 সালের 1 অক্টোবর। তার নিচে লিখো, আমি এখানে লিখে দিচ্ছি, সেটি হচ্ছে 2021 সালের 20 ফেব্রুয়ারি 2021 সালের 20 ফেব্রুয়ারি বাংলাদেশ পেপারলেস ট্রেড চুক্তি বাস্তবায়ন করে। বাংলাদেশ পেপারলেস ট্রেড চুক্তি বাস্তবায়ন করে। বাংলাদেশ পেপারলেস ট্রেড চুক্তি বাস্তবায়ন করে মানে এদিন থেকে কার্যকর হয় আর কি। লিখো, এই চুক্তি কার্যকর করেছে 5টি দেশ। এই চুক্তি কার্যকর করেছে 5টি দেশ। একটি হচ্ছে বিডি, একটি হচ্ছে চায়না, একটি হচ্ছে ইরান। বিডি, চায়না, ইরান, ফিলিপাইন্স এবং আজারবাইজান। আজারবাইজান 1 2 3 4 5 এই 5টা দেশ এই পেপারলেস এগ্রিমেন্টটা বাস্তবায়ন করেছে। পেপারলেস এগ্রিমেন্টটা হচ্ছে যে বাণিজ্য সংক্রান্ত যে লেনদেন বিষয় আশয় সবগুলো হবে হচ্ছে ডিজিটালি, সেই সংক্রান্ত চুক্তি এটি। পোশাক রপ্তানিতে প্রথম দেশটার নাম হচ্ছে চীন, বলেছি তো। লিখো, ডিজিটালি ব্যবসা বাণিজ্য করার জন্য এই চুক্তি। সোজা কথা, হ্যাঁ, ডিজিটালি ব্যবসা বাণিজ্য করার জন্য এই চুক্তি। শেষ, গুড। তোমরা কিন্তু ভালোই পারতেছো, বুঝছো, দ্রুত লিখতেছো, ভেরি গুড। আচ্ছা, নিউ কোয়াড বলে একটা জিনিস আছে, দু একটা বইয়ে বা দু একটা মডেল টেস্ট বইয়ে এটা নিয়ে প্রশ্ন দিয়েছে, সেটা একটু লিখি। সেটি হচ্ছে যে এটিও একটি বাণিজ্য জোট। লিখো, এটি একটি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত জোট। 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 লিখো, 2021 সালের 16 জুলাই 2021 সালের
16 জুলাই ইউএস স্টেট ডিপার্টমেন্ট এই জোট ঘোষণা করে কোয়াড মানেই বুঝবা 4টা দেশ। আমেরিকা এই জোটটা ঘোষণা করেছে, বলেছে যে আমরা 4টা দেশ বাণিজ্য বৃদ্ধি নিয়ে কাজ করব, কিন্তু এটা যে খুব এগিয়েছে সেটিও নয়। লিখো যে নিউ কোয়াডের 4টি দেশ হলো ইউএসএ, পাকিস্তান, আফগানিস্তান এবং হচ্ছে এই স্থান দিয়েই নাম উজবেকিস্তান। এই 4টা দেশ নিয়ে একটা জোট ঘোষণা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট দিয়েছিল, যেটাকে বলা হচ্ছে গিয়ে নিউ কোয়াড। সাম্প্রতিক পুরোটাই বাদ দেওয়া যায়, কোনো সমস্যা নেই, পুরোটাই বাদ দেওয়া যায়, বাদ সবই দেওয়া যায়। বাদ দিতে তো সমস্যা নেই, বাদ চাইলেই অনেক কিছুই দিতে পারবা, কিন্তু বাদ দেওয়ার ক্ষেত্রেও ঝুঁকি অনেক সময় থেকে যায়, ফলে বাদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে। আচ্ছা, নামাজের এটার অফিসিয়াল নাম কেন? অফিসিয়ালি এটি প্রতিষ্ঠিত হয়নি সে অর্থে। এটা নামাজের ব্রেক কটার সময় দিতে হবে, তাইলে সবাই মোটামুটি পড়ে নিতে পারবে? এখন দিলে হবে? এখন তো আজানই হয়নি, তাই না? আচ্ছা, আমি 5টার সময় ছেড়ে দিব, তোমরা একবারে নামাজ কালাম তারপরে পড়বা। পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক ওঠানামা করে। 4:30 দিব। এখন আজান হচ্ছে ঢাকায়, কিন্তু চিটাগংয়ে তো আজান হয়ে গেছে। আবার এই যে 4:26 বলছো, এটা তো বাংলাদেশে সব জায়গায় তো একই সময়ে না। এখন সমস্যা হলো অনলাইন ক্লাসে তো সারা দেশের শিক্ষার্থী থাকে। 5 মিনিট আগে আজান হয়ে গেছে চট্টগ্রামে, এখন ঢাকায় হচ্ছে, আরো 7 মিনিট পরে 8 মিনিট পরে হবে রংপুরে। আমি 5টায় ছেড়ে দিব, তোমরা তারপরে হচ্ছে যে পড়ে নিবে। ওকে, হ্যাঁ 5টায় ছেড়ে দিব, ঠিক আছে। তাহলে তোমাদের আর আসতে হবে না, নামাজটাও পড়তে পারবে, এরপরে মাগরিবটাও ঠিকঠাক করতে পারবে। ঠিক 5টায় ছেড়ে দিব। আচ্ছা আসো, এবার আমরা স্পোর্টস অ্যান্ড প্রাইজ নিয়ে কয়েকটা, বেশি না, স্পোর্টস অ্যান্ড প্রাইজ কয়েকটা, এটা নিয়ে আলোচনা করি। কয়েকটা, বেশি না। স্পোর্টস অ্যান্ড প্রাইজ খুব বেশি আলোচনা করব না। স্পোর্টস অ্যান্ড প্রাইজ একদম লিমিটেড কয়েকটা। স্পোর্টস অ্যান্ড প্রাইজ থেকে খুব বেশি প্রশ্ন প্রিলিমিনারিতে হয় না, কিন্তু এইবারে যেহেতু পরীক্ষা হচ্ছে তোমাদের এই বছর, এইবারে কিছু ইভেন্ট আছে, সুতরাং এই ইভেন্টগুলোকে সামনে রেখে প্রশ্নকর্তা প্রশ্ন করে ফেলতে পারে, যে কারণে
স্পোর্টস অ্যান্ড প্রাইজের কয়েকটা খুব অল্প ছোট ছোট পড়াবো। একটা হচ্ছে যে ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 এইটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনে বছর। অলরেডি এটার উন্মাদনা শুরু হয়ে গেছে। আচ্ছা, এইটা অনুষ্ঠিত হবে কোথায়? অনুষ্ঠিত হবে, এটা অনুষ্ঠিত হবে কাতারে। এটা আমরা সবাই জানি, কাতার বিশ্বকাপ। এটি অনুষ্ঠিত হবে কাতার 11 নভেম্বর থেকে 16 ডিসেম্বর, না 18 ডিসেম্বর পর্যন্ত। 11 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে ভেন্যু। এটার ভেন্যু হচ্ছে 8টা ভেন্যু। এখন ভেন্যু প্রস্তুত করা হচ্ছে। দল 32টা দল খেলবে, 32টা দল এবার খেলবে। আচ্ছা শোনো, এগুলো তো টেন্ডার হয়, টেন্ডারে মানে জিতে আর কি বিভিন্ন দেশ, যারা জিতে তারা আয়োজক হয়। এই ফাইনাল রাউন্ডের টেন্ডার যখন হয় বাইড, সেই সময় কিন্তু আমেরিকাকে হারিয়ে কাতার হয়েছে। মানে আমেরিকা চেয়েছিল এটা আয়োজন করতে, কাতার চেয়েছিল, ওই টেন্ডারে কাতার শেষ পর্যন্ত পেয়েছে। তবে মনে রাখতে হবে যে এর পরেরটা কোথায় হবে সেটাও কিন্তু পরীক্ষায় দিয়ে দিতে পারে। 2026 সালের বিশ্বকাপ হবে, 2026 সালের বিশ্বকাপ হবে। এইটা কোথায় হবে? উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকায়, উত্তর আমেরিকাতে। উত্তর আমেরিকাতে মানে কি, ওই যে একটা ইউএসএমসিএ করলাম না, ইউএসএমসিএ আমরা আজকে পড়লাম, সেই ইউএসএমসি এর 3টা দেশে অনুষ্ঠিত হবে 2026 সালে। তাতে অংশ নিবে, তাতে অংশ নিবে, তাতে অংশ নিবে 48টা দল। এইটা যেদিন 148 হবে ইনশাল্লাহ, আমরাও সেদিন স্বপ্ন দেখবো যে বাংলাদেশ খেলবে, তাই না? হ্যাঁ, ব্যাংক, পিএসসি, অন্যান্য পরীক্ষায় প্রশ্ন আসে, ফলে সাম্প্রতিক যে ঘটনাগুলো আছে আমরা একটু পড়ে ফেলি। এই যে এগুলো বিভিন্ন পরীক্ষায় প্রশ্নগুলো আসবে, ফলে এই তথ্যগুলো আমরা পড়ে ফেলি। পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা আছে কি না? পরীক্ষা পিছানোর পক্ষে কথা বললেই তোমার পড়ার ক্ষতি হয়ে যাবে, ফলে পরীক্ষা পিছানোর কোনো সম্ভাবনা নাই, লিটারেলি নাই, পিছাবে না। ফলে তুমি হচ্ছে পড়তে থাকো। সামনে যে পরীক্ষাগুলো ঘোষণা করবে পিএসসি, সেই পরীক্ষাগুলো শুক্রবার শনিবারে নিবে না, সেটা সেটা তারা বলেছে। কিন্তু যে পরীক্ষাগুলো ঘোষণা মানে হয়ে গেছে, সেগুলো চেঞ্জ করার মানে খুব কম। হ্যাঁ, তোমরা এখন বলতে পারো যে একটা যে চেঞ্জ করলো কালকের পরীক্ষাটা, কালকের পরীক্ষা যে চেঞ্জ হবে তার কারণ পিএসসি বলেছে, এদিন হচ্ছে অনেকগুলোর পরীক্ষা পড়েছে। এখন যেহেতু বিসিএস পরীক্ষার দিনটা পিএসসি অনেক আগে থেকে বলেছে, ফলে অন্যান্য চাকরি পরীক্ষার আয়োজক প্রতিষ্ঠানগুলো এটা বিবেচনা করবে। আমার মনে হয় যে 29 তারিখে খুব বেশি পরীক্ষা হয়তো নাই, আর যদি বিসিএস পরীক্ষা হয় অন্য পরীক্ষাগুলো প্রয়োজনে বাতিল হয়ে যাবে। সুতরাং 29 তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনাই 99.9%। পৃথিবীতে অবশ্য কোনোটারই কোনো নিশ্চয়তা নাই, সেই হিসাবে ওই একটু পয়েন্টে রেখে দিলাম, 100% আর বললাম না।
আইসিসি মেন্স টি20, আইসিসি মেন্স টি20 আমরা এটা খেলতে গেছি তো মনে হয় ইনশাল্লাহ 2টা ম্যাচ জিতবো, তাতে আমি ব্যক্তিগতভাবে খুশি। আফগানিস্তান আর আয়ারল্যান্ডের সঙ্গে 2টা ম্যাচ জিতলেই ব্যাপারটা কিন্তু বিশাল হবে। আফগানিস্তানকে হারানো কিন্তু চারটিখানি কথা না। এটা অনুষ্ঠিত হবে মানে তোমাদের পরীক্ষার মধ্যেই আর কি চলবে এইটা। অক্টোবর থেকে 14 নভেম্বর 2021, এই বছর 17 অক্টোবর থেকে 14 নভেম্বর এটা অনুষ্ঠিত হবে। এটার আয়োজক কে? 2টা দেশ আয়োজক, সংযুক্ত আরব আমিরাত ইউএই, যেটাকে আমরা সংক্ষেপে বলি ইউনাইটেড আরব আমিরাত, ও ওমান, এই 2টা দেশ আয়োজক। অংশগ্রহণকারী দেশ অংশগ্রহণকারী দেশ 16টা। গর্বের বিষয়, বিশ্বের সব এতগুলান দেশের মধ্যে মাত্র 16টা দেশ খেলবে, তার মধ্যে বাংলাদেশ খেলবে, একটা বিশাল প্রাপ্তি। ম্যাচ হবে হচ্ছে 45টা, ম্যাচ হবে হচ্ছে 45টা। 45 নম্বর ম্যাচটা বাংলাদেশ যে খেলবে না এটা বোঝাই যাচ্ছে। 2022 সালে, আগামী বছর আবারও একটা হবে, 22 সালে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। খেলা মানেই টাকা আর জুয়া, ফলে যত ঘন ঘন আয়োজন করতে পারে ততই আয়োজকদের লাভ। ইউএর পিস মিরপুরের পিসের মতো বাসে, তাই না? হ্যাঁ, তাহলে আবার চান্স থাকলেও থাকতে পারে। যাও, তোমাদেরকে একটু খুশি করে দেই, কোপা আমেরিকা পড়াই আমরা একটু। কোপা আমেরিকা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। ওই আইসিসি ওয়ার্ল্ড কাপের চাইতে কোপা আমেরিকা গুরুত্বপূর্ণ। শোনো, যেখানেই একটা ঘটনা থাকবে আর কি, মানে ইনসিডেন্ট এর কিছুটা হচ্ছে যে ঘটনার মধ্যে ঘটনা থাকবে, সেগুলো হচ্ছে যে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? মানে একটা ব্যতিক্রম ঘটনা। এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতলো আর্জেন্টিনা, মেসির হাতে, এই কোপা আমেরিকা জিতলো আর্জেন্টিনা, মেসির হাতে একটা ইন্টারন্যাশনাল কাপ। এই ঘটনাটা তো সচরাচর দেখা যায় না, যেটা সচরাচর দেখা যায় না সেটাই গুরুত্বপূর্ণ ঘটনা। এ কারণে কোপা আমেরিকা 2021 আমাদেরকে পড়তে হবে। কোপা আমেরিকা 2021 আমাদেরকে পড়তে হবে। অনুষ্ঠিত হয়, এই যে অনুষ্ঠিত হয় তারিখগুলো আমি বলতেছি, আসলে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। এই লাইনটা যদি তোমার প্রেসার হয় এটা বাদ দিবা। এইটা গুরুত্বপূর্ণ বক্তব্য না। গুরুত্বপূর্ণ বক্তব্য হলো যে এই ম্যাচে জিতলো কে, গুরুত্বপূর্ণ বক্তব্য হচ্ছে যে সেরা প্লেয়ার কে, ওই যে গোল্ডেন বল, গোল্ডেন বুট যেগুলো পায় ওগুলো নিয়ে হচ্ছে যে প্রশ্ন হয়। যেমন এই যে ভেন্যু দিচ্ছি, এটাও গুরুত্বপূর্ণ না। একদম যে প্রশ্ন হবে না তা না, হতেই পারে, কিন্তু গুরুত্বপূর্ণ না। ভেন্যু 5টি, 4টি শহরে, 4টি শহরে 5টি ভেন্যু।
আয়োজক দেশ ব্রাজিল, মানে ব্রাজিল নামটা থাকবেই, বুঝছো? আয়োজক ব্রাজিল। অংশগ্রহণকারী দেশ 10টা। অংশগ্রহণকারী দেশ 10টা। অংশগ্রহণকারী দেশ হচ্ছে 10টা। এই তথ্যটা গুরুত্বপূর্ণ যে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, এটা গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে রানার্স আপ, ততটা গুরুত্বপূর্ণ না, তারপরেও লিখে রাখবো ব্রাজিল। তাহলে দেখো ব্রাজিল দুবার কিন্তু আসলো, আর্জেন্টিনা একবার, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে ম্যান অফ দ্য ফাইনাল। ম্যান অফ দ্য ফাইনাল কে, এগুলো জানো তোমরা, কারণ ইজ্জত রক্ষা করেছে, 28 বছরের খরা কাটিয়েছে যে মানুষটি, তাকে তো মনে রাখতে হবে না? ডি মারিয়া। ম্যান অফ দ্য ফাইনাল, এটা প্লেয়ার অফ দ্য ফাইনাল বলা উচিত, ম্যান শব্দটা সেক্স নির্দেশক শব্দ, সে কারণে ইদানিং ক্রিকেটের ক্ষেত্রে তো এটা বাতিল হয়ে গেছে, জানো কি না? ক্রিকেটে এটা বাতিল করে দিছে, এখন আর ম্যান শব্দটা তারা ব্যবহার করবে না, প্লেয়ার অফ দ্য ম্যাচ বলবে, ব্যাটসম্যানও বলবে না, ব্যাটার বলবে। হ্যাঁ, আচ্ছা। এখানে হচ্ছে যে গোল্ডেন বল ও গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন বুট দুটাই হচ্ছে মেসি, দুটাই হচ্ছে মেসি, এটা হচ্ছে যে লিখে রাখো। আর একটা লিখতে পারো, সেটি হচ্ছে গোল্ডেন গ্লাভস কে পেয়েছে, সেটাও জানো, তিনি এবার বেশ আলোচিত ছিলেন, বিশেষ করে টাইব্রেকারে কিক আটকায় তো তিনি হিরো হয়ে গেছেন, তাই না? ফলে মার্টিনেসকে সবাই আমরা চিনে ফেলেছি ভালো করে। এইটা হচ্ছে যে লিখে ফেলো, এই কোপা আমেরিকা নিয়ে এই কটাই, কোপা আমেরিকা নিয়ে এই তথ্যগুলো লিখে রাখো। কোপা আমেরিকা নিয়ে বিসিএস পিডিতে প্রশ্ন না হলেও অন্যান্য জায়গায় হচ্ছে যে অন্যান্য জায়গায়, অন্যান্য পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবে। হ্যাঁ, ফলে এইটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আচ্ছা, এবারে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে একটা ঘটনা আমাদের নারীরা ঘটিয়ে ফেলেছে খেলা সংক্রান্ত। এইটা আমাদের একটু গুরুত্বপূর্ণ আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের নারীদের যে কোনো অর্জনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের নারীরা বিশাল এক অর্জন করেছে, সেটি হচ্ছে যে টেস্ট স্ট্যাটাস আমাদের নারীরাও পেয়েছে, ফলে আমরা এখন সেটি আলোচনা করব। লিখো, নারী ক্রিকেট দলের, নারী ক্রিকেট দল বলতে বাংলাদেশে বোঝাচ্ছি, ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস লাভ। নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস লাভ। আমাদের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। লিখো, 2021 সালের এপ্রিলে বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে, টেস্ট স্ট্যাটাস লাভ করে। লিখো, বাংলাদেশের সাথে, বাংলাদেশের সাথে আফগানিস্তান, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী দল, জিম্বাবুয়ের নারী দল স্ট্যাটাস, টেস্ট স্ট্যাটাস পেয়েছে। বাংলাদেশের সাথে আফগানিস্তান, জিম্বাবুয়ে নারী দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে, কিন্তু আফগানিস্তানকে তো নারীদের ক্রিকেট নিষিদ্ধ করে দিয়েছে তালিবান। নিচে লিখো,
বর্তমানে মোট টেস্ট খেলুড়ে নারী দল বর্তমানে মোট টেস্ট খেলুড়ে নারী দল বা দেশ 13টি। আগে 10টা ছিল, এর সঙ্গে 3টা যুক্ত হয়েছে, এটা হলো 13টা। না, বাংলাদেশের নারীরা কিন্তু আরেকটা জিনিস চিন্তা করো, যে এশিয়া কাপ নারীরা কিন্তু জিতেছে, এটা একটা বড় অর্জন। আমরা তো পুরুষ ক্রিকেট নিয়ে এত আমরা বিনিয়োগ করি, এত কিছু করি, আমাদের পুরুষরা তো এরকম একটা কাপ আনতে পারেনি ন্যাশনাল দল। তারপরে আমাদের বাচ্চা ছেলেগুলান ওয়ার্ল্ড কাপ জিতে ফেললো, কিন্তু আমাদের ন্যাশনাল ক্রিকেট টিম পুরুষদের তো সে অর্থে কিছু করতে পারলো না। সে জায়গায় নারীরা যে কোনো অগ্রগতি করলে সেটা অবশ্যই অবশ্যই, আরে এপ্রিল মাসে, তারিখ আমার মনে নাই। আচ্ছা, আর একটা পুরস্কার, এই পুরস্কারটা দেখবা ব্যাংক পরীক্ষায় বিভিন্ন সময় প্রশ্নে দেয়, অন্যান্য পরীক্ষার প্রশ্নেও দেয়, সেটি হচ্ছে একাডেমি পুরস্কার, যেটাকে আমরা অস্কার পুরস্কার বলি। 93তম অস্কার প্রাইজ, এটার নাম আসলে একাডেমি পুরস্কার, আমরা অস্কার পুরস্কার বলি। লিখো। এবারের পুরস্কার দেয়া হয় 2021 সালের 25 এপ্রিল। এবারে পুরস্কার দেয়া হয় 2021 সালের 25 এপ্রিল। এপ্রিলের পরে তোমাদের প্রশ্ন হয়েছে আসলে, ফলে এই ঘটনা যখন ঘটেছে ওই সময় প্রশ্নকর্তারা প্রশ্ন করেছেন, দেখা গেল যে এদিন প্রশ্ন করতে বসছেন কোন প্রশ্নকর্তা, খবরটা তিনি শুনলেন, দিয়ে দিতে পারে। ফলে কোন সময় আসলে প্রশ্ন হয় সেটা জানার তো কোনো উপায় নাই, কিন্তু ওই সময়কার কিছু প্রশ্ন আসলে থাকে বিভিন্ন ভাবে। আচ্ছা, এই অস্কার থেকে মূলত জানতে হয় হচ্ছে সেরা ছবির সম্পর্কে আর কি। সেরা ছবি, এখানে অনেক তথ্য তো জানা যায়, সেগুলোর প্রেশার হয়ে যাবে, দরকার নাই। সেরা ছবিটা জানলেই হবে। সেরা ছবি হচ্ছে নোম্যাডল্যান্ড, না? নো ম্যাড ল্যান্ড, নোম্যাডল্যান্ড, এটা এটুকুই লিখে রাখো, সেরা ছবি। আচ্ছা, আর একটা পুরস্কার আছে, সেটি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রাইজ। এটা এই বেসরকারি পুরস্কারটার আয়োজক যিনি, তিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। লিখো। এই পুরস্কারের প্রবর্তককে আমরা পড়েছি। এই পুরস্কারের প্রবর্তক নরমান বোরলাগ। এই পুরস্কারের প্রবর্তক নরমান বোরলাগ। নিচে লিখো। পুরস্কারটি প্রবর্তিত হয় 1986 সালে। পুরস্কারটি প্রবর্তিত হয় 1986 সালে। 2021 সালের পুরস্কার, 2021 সালের যিনি পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন ডক্টর শকুন্তলা। দেখো, ডক্টর শকুন্তলা। ডক্টর শকুন্তলা। ওকে, মোটামুটি পুরস্কার প্রাইজ টাইজ হয়েছে। আমরা এবার একটু আলোচনা করব হচ্ছে পরিবেশ, সাম্প্রতিক পরিবেশ। দেখো, সাম্প্রতিক পরিবেশ, রিসেন্ট এনভায়রনমেন্ট নিয়ে আমরা একটু পড়াশোনা করব।
সাম্প্রতিক পরিবেশ নিয়ে আমরা পড়াশোনা করব। সাম্প্রতিক পরিবেশ। সাম্প্রতিক পরিবেশ। এখানেও পুরস্কারও আছে, তাহলে পুরস্কারটা দিয়েই শুরু করি। হ্যাঁ, তোমরা তোমরা হচ্ছে যে 32তম অলিম্পিক যেটা অনুষ্ঠিত হলো ওটা পড়ে নিবা, 32তম অলিম্পিকটা পড়ে নিবে, অলিম্পিকটা লাগে। হ্যাঁ, অলিম্পিক থেকে দুটা তথ্য পড়বা, সবচেয়ে বেশি স্বর্ণ কে পাইছে, পুরস্কার সবচেয়ে বেশি কে পাইছে, কোথায় হলো অলিম্পিকটা। অন্তত অলিম্পিক নিয়ে অনেক পড়তে হয়, কিন্তু এত পরে মনে রাখতে পারবো না। দুটো তথ্য মনে রাখবা, জাপানে অনুষ্ঠিত হয়েছে, আমেরিকা সবচেয়ে বেশি স্বর্ণ পদক পাইছে। 32তম আসর এবার অনুষ্ঠিত হয়েছে জাপানে। আচ্ছা, আসো এবার রিসেন্ট এনভায়রনমেন্ট নিয়ে আলাপ করি। রিসেন্ট এনভায়রনমেন্ট। আজকে আমার ক্লাস শেষ হবে হচ্ছে 10টায়। ক্লাস শেষ করে ব্যাগ নিয়ে দৌড়াতে হবে স্টেশনে। আগামীকালকে গিয়ে ক্লাস নেব চিটাগংয়ে। চিটাগং টানা 5 দিন ক্লাস নিয়ে এসে ক্লাস নেব মিরপুরে। 23 তারিখ পর্যন্ত কোনো ছুটি নাই, টানা ক্লাস নিব। শুধু একদিন মনে হয় ছুটি আছে, 15 কি 16 অক্টোবর, ওই দিন তো সরকারি ছুটি। সে রিসেন্ট এনভায়রনমেন্ট, এইটা হচ্ছে আমরা কয়েকটা জিনিস পড়াশোনা করব। এনভায়রনমেন্ট নিয়ে আমি ক্লাস নিয়েছি, ফলে আমি জানি তোমাদেরকে অনেকখানি পড়িয়েছি। কিছু জিনিস একটু এখানে পড়া উচিত, সেটি হচ্ছে যে রিসেন্ট এনভায়রনমেন্টের মধ্যে আমরা চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ বলে একটা পুরস্কারের কথা বলতে পারি। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ, এই চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কারটা 2020 সালে, আচ্ছা 20 সালে যাওয়ার আগে পুরস্কার নিয়ে কয়েকটা কথা বলি। এটা প্রদান করে হচ্ছে ইউএনইপি। ইউএনইপি তো জানো, জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল স্টকহোম সম্মেলনে 1972 সালে, কেনিয়ার নাইরোবিতে সদর দপ্তর। শুরু, এই চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ শুরু হয় কবে? 2005 সালে শুরু হয়। চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ শুরু হয় 2005 সালে। বর্তমান ক্যাটাগরি, বর্তমান ক্যাটাগরি, এই পুরস্কারটা বর্তমান যে ক্যাটাগরিতে দেওয়া হয় সেটি হচ্ছে 5টি ক্যাটাগরিতে দেওয়া হয়। বর্তমান ক্যাটাগরি 5টি, বর্তমান ক্যাটাগরি হচ্ছে 5টি। এবারে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, মানে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি আর কি, এটা বলি, সবগুলাই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা ক্যাটাগরি, গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হচ্ছে পলিসি লিডারশিপ। হ্যাঁ, লিখো গুরুত্বপূর্ণ ক্যাটাগরি পলিসি লিডারশিপ। পলিসি লিডারশিপ হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। পলিসি সংক্রান্ত কাজ, মানে রাষ্ট্রনায়ক যারা রাজনীতিবিদ তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। লিখো 2015 সালে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে, 2015 সালে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন, এই পুরস্কার পেয়েছেন কে?
শেখ হাসিনা, এই শেখ হাসিনা পুরস্কারটা পেয়ে পুরস্কারের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে আমাদের কাছে। তা না হলে এটা আমরা আজকে পড়তামই না। যেহেতু শেখ হাসিনা একবার পেয়েছে আমাদের প্রধানমন্ত্রী, সে কারণে এই পুরস্কারটাকে পড়তেছি। এবারে নিচে লিখো, 2021 সালে এটা দেওয়া হয়নি এখনো, 2020 সালে পেয়েছে। এই পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে 2020 সালে যিনি পুরস্কার পেয়েছে তিনি হচ্ছেন ফ্রাঙ্ক 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 এর নামটা খুবই কঠিন, বাইনি মারামা, বাইনি মারামা, ফ্রাঙ্ক বাইনি মারমা, মারামা আর কি, মারমা লিখছি, মারমা না, আমাদের মারমা না, ফ্রাঙ্ক বাইনি মারমা। এ হচ্ছে ফিজির প্রধানমন্ত্রী, দেখো ফিজির প্রধানমন্ত্রী, এই ভদ্রলোক পেয়েছেন। এই তো 2018 সালে আমাদের নরেন্দ্র মোদীও পেয়েছেন, বুঝছো, নরেন্দ্র মোদীও পেয়েছেন। এই সাম্প্রতিকের মধ্যে একটা জিনিস একটু পড়তে হয়, এটা আমি পড়িয়েছি, তারপরেও একটু ছোট করে এইখানেও জানিয়ে দেই। সেটি হচ্ছে এরপরে যেটা আমরা লিখবো সেটি হলো কপ। বলো প্রথম কোন বাংলাদেশি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছে, লিখো তো কমেন্টে, প্রথম কোন বাংলাদেশি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন, লিখো তো কমেন্টে দেখি একটু, প্রথম কোন বাংলাদেশি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন। শেখ হাসিনা। কে বললো তোমাদের? না, তোমরা জানো না, জানো না, জানো না। যেহেতু শেখ হাসিনা লেখা ছিল পেয়েছেন, তার মানে শেখ হাসিনা প্রথম পেয়েছেন। হ্যাঁ, এই যে কারণ নাম বলতে না পারলে আমার নাম বলবা। 2008 সালে ডক্টর আতিক রহমান পুরস্কার পেয়েছেন প্রথম বাংলাদেশি হিসেবে। শোনো, ওই তখন, এখন যেমন 5টা ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে না এই পুরস্কার, তখন এরকম ক্যাটাগরি ছিল না। তখন ক্যাটাগরি ছিল হচ্ছে অঞ্চল ভিত্তিক। লাতিন আমেরিকা অঞ্চল থেকে একজনকে দেয়া হতো, ইউরোপ থেকে একজনকে দেয়া হতো, আফ্রিকা থেকে একজনকে দেয়া হতো, এশিয়া এন্ড প্যাসিফিক এই অঞ্চল থেকে একজনকে দেয়া হতো। আমাদের দেশের একজন প্রখ্যাত পরিবেশ বিজ্ঞানী আছেন যার নাম হচ্ছে ডক্টর আতিক রহমান। তিনি 2008 সালে এশিয়া এবং প্যাসিফিক এই অঞ্চল থেকে এই চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন, ফলে প্রথম বাংলাদেশি তিনি। তবে এখানেও কথা আছে, সেই কথাটা হলো যে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ এই পুরস্কারটা দেয়া হচ্ছে 2005 সাল থেকে। এই পুরস্কারটা আগে অন্য নামে ছিল, সেই নামটা হচ্ছে গ্লোবাল 500 রোল অফ অনার। এই গ্লোবাল 500 রোল অফ অনার পুরস্কারটি দেওয়া হয় 1987 সাল থেকে 2003 সাল পর্যন্ত দেয়া হয়। 3 সালে গিয়ে সিদ্ধান্ত হলো যে এইটা আর দেয়া হবে না, চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ নামে এই পুরস্কারটি দেওয়া হবে। সেটি 2005 সাল থেকে তারা শুরু করলো। তো যখন গ্লোবাল 500 রোল অফ অনার ছিল,
সেই পুরস্কারটি বাংলাদেশের কিন্তু ওই যে রেজওয়ানা চৌধুরী, রেজওয়ানা হাসান বলবো আর কি, তাইলে সুবিধা হয়। রেজওয়ানা চৌধুরী নামে অনেকজন নাম আছে, রেজওয়ানা হাসান। পরিবেশ আইনজীবী সমিতি যেটা বেলা, সেই বেলার যিনি প্রধান তিনি হচ্ছেন রেজওয়ানা হাসান, আইনজীবী। মাঝে মাঝে টেলিভিশন টক শোতে আসে দেখবা, তিনি কিন্তু পেয়েছেন এই পুরস্কারটা, তখন অন্য নামে ছিল। এই নামে যদি পুরস্কার বলো তাহলে কিন্তু কে? ডক্টর আতিক রহমান প্রথম। বুঝতে পেরেছ? আচ্ছা, এইবারে আমরা হচ্ছে যে কপ আলোচনা করব। লাস্ট কপ কোথায় হয়েছে এটা নিয়ে প্রশ্ন করতো, লাস্ট কপ তো হয়ই নাই, ফলে সেই প্রশ্নটা হবে না হয়তো। এইবার কপ কোথায় হবে সেই প্রশ্ন হতে পারে। কনফারেন্স অফ পার্টিজ, কপ হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ। কপ 1 1995 সালে অনুষ্ঠিত হয় বার্লিন জার্মানিতে। বার্লিন জার্মানিতে অনুষ্ঠিত হয়। আর প্রতি বছর এই কপ হওয়ার কথা, প্রতি বছর এই কপ হওয়ার কথা। কপ 25 হয়েছে 2019 সালে স্পেন মাদ্রিদে, মাদ্রিদ স্পেনে, মাদ্রিদ স্পেন এখানে হলো। কিন্তু মনে রাখবো এটার আয়োজক ছিল চিলি, এটার আয়োজক ছিল চিলি, কিন্তু অনুষ্ঠিত হয়েছে স্পেন মাদ্রিদে। আর কপ 26 যেটা 2020 সালেরটি, 20 সালেরটি অনুষ্ঠিত 2021 সালে, কারণ 20 সালে করোনার কারণে হয়নি। এই স্থানটা হচ্ছে গ্লাসগো, স্কটল্যান্ড, ইউকে। কপ 27 যেটা, সেটা ইজিপ্ট আগ্রহ দেখিয়েছে, আগ্রহ দেখিয়েছে। ইজিপ্ট বলেছে যে এবার কপটা আমাদের ওইখানে করো, 22 সালের কপ। সম্ভবত মিশরেই হবে, ফলে এটা একটু লিখে রাখো। ম্যাগসেসাই পুরস্কার পড়লে পড়ে নিবা। আচ্ছা, এবারে তোমাদের সাথে আমি দুটো জিনিস নিয়ে আলোচনা করব। সেই দুটো জিনিস হচ্ছে রিসেন্ট ক্রাইসিস গুলো শুরু করলে 4 ঘন্টা লাগবে। শীট দিব যেহেতু, ফলে আমি কিছু পড়ালাম কিছু পড়ালাম না, তখন আমারও খারাপ লাগবে, তোমাদেরও খারাপ লাগবে, বুঝছো? আচ্ছা শোনো, কার্বন ক্রেডিট বলতে একটা জিনিস আছে, এটা একটু মনোযোগ দাও। কার্বন ক্রেডিট, কার্বন ক্রেডিট বলে একটা জিনিস আছে, কার্বন ক্রেডিট। কার্বন ক্রেডিট, কার্বন ক্রেডিট কি? লিখো, কার্বন ক্রেডিট হচ্ছে, কার্বন ক্রেডিট হচ্ছে
অনুমতি বা সনদ কার্বন নিঃসরণ করার। অনুমতি বা সনদ কার্বন নিঃসরণ করার। এখানে কার্বন মানে কার্বন ডাই অক্সাইড আর কি, নিঃসরণ করার। 1 ক্রেডিট ইকুয়াল টু 1 টন। 1 ক্রেডিট ইকুয়াল টু 1 টন, এটা লিখে রাখো। লিখো কার্বন ক্রেডিট চালু দুটি উদ্দেশ্য থেকে। দুটি উদ্দেশ্য থেকে কার্বন ক্রেডিট চালু। দুটি উদ্দেশ্য থেকে কার্বন ক্রেডিট চালু দুটি উদ্দেশ্য থেকে। 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে, দেখো 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে কার্বন ট্যাক্স। কে কত ক্রেডিট উৎপাদন করছে তার উপর আমি ট্যাক্স বসাতে পারবো। আরেকটা হলো কার্বন ট্রেড। কার্বন ট্রেড, কার্বন বাণিজ্য। কার্বন ট্যাক্সের জায়গায় লিখবা ফিনল্যান্ড প্রথম চালু করে। ফিনল্যান্ড চালু করে প্রথম 1990 সাল কি 92 সালের দিকে মনে হয়। 1990 কি 92 সালের দিকে প্রথম চালু করে ফিনল্যান্ড। 90 সাল না? হ্যাঁ 90। কার্বন ট্রেড লিখো কিয়োটো প্রোটোকলে। কিয়োটো প্রোটোকলে বিষয়টি প্রথম স্থান পায়। কিয়োটো প্রোটোকলে বিষয়টি প্রথম স্থান পায়। কিয়োটো প্রোটোকলে প্রথম বিষয়টি স্থান পায়। তারপরে লিখবা ইইউ। ইইউ কার্বন ট্রেড। ইইউ কার্বন ট্রেড চালু করেছে। লিখো ইইউ কার্বন ট্রেড প্রথম চালু করে। ইইউ কার্বন ট্রেড প্রথম চালু করে। ইইউ কার্বন ট্রেড প্রথম চালু করে। দেখো এটা নিয়ে বুঝলা বা কোনো সমস্যা কি না, বুঝতে অসুবিধা হলে এটা নিয়ে বলো, কারণ এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কার্বন ট্রেড নিয়ে। COP26 2020 সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানটা হয়নি। হয়নি কারণটা হচ্ছে গিয়ে করোনা, সেটা এবার অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা আইপিসিসি রিপোর্ট নিয়ে বলে দিব না? ওকে, আইপিসিসি রিপোর্টটাই বলে দিচ্ছি, দিয়ে আমরা আজকে শেষ করি। আইপিসিসি রিপোর্টটা বলি। আইপিসিসি রিপোর্টটা এ যাবৎকালের সবচেয়ে বড় রিপোর্ট, ফলে এইটা একটু গুরুত্বপূর্ণ। আইপিসিসি রিপোর্টটা সবচেয়ে বড়, ফলে এটা গুরুত্বপূর্ণ। এ যাবৎকালের সবচেয়ে বড় জলবায়ু প্রতিবেদন, সেটি হচ্ছে আইপিসিসি 6th অ্যাসেসমেন্ট রিপোর্ট। অ্যাসেসমেন্ট রিপোর্ট আইপিসিসির অ্যাসেসমেন্ট রিপোর্ট, এটা হচ্ছে 6ষ্ঠ অ্যাসেসমেন্ট রিপোর্ট। 88 সালে আইপিসিসি প্রতিষ্ঠিত, এটা 6ষ্ঠ রিপোর্ট। লিখো এটি, এই রিপোর্টটি এ যাবৎকালের সবচেয়ে বড় রিপোর্ট, সবচেয়ে বড় পরিবেশ বিষয়ক রিপোর্ট।
এ যাবৎকালের সবচেয়ে বড় পরিবেশ বিষয়ক রিপোর্ট। এই রিপোর্টটি এ যাবৎকালের সবচেয়ে বড় পরিবেশ বিষয়ক রিপোর্ট। এটা একটু মাথায় রাখো একটা কথা। লিখো ইউএন মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউএন মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রিপোর্টকে রেড কোড ফর হিউম্যানিটি বলে আখ্যায়িত করেছেন। রেড কোড ফর হিউম্যানিটি বলে আখ্যায়িত করেছেন। নিচে লিখো 2021 সালের 9 আগস্ট এই রিপোর্ট প্রদান করা হয়। 2021 সালের 9 আগস্ট এই রিপোর্ট প্রদান করা হয়। লিখো এই রিপোর্টে বলা হয়েছে শতাব্দীর শেষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে 2 মিটার। এই রিপোর্টে বলা হয়েছে শতাব্দীর শেষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে 2 মিটার। শোনো 14,000 বিজ্ঞানী এই রিপোর্টটাতে কাজ করেছে। 14,000 বিজ্ঞানী, বুঝতে পারছো? বিশাল ব্যাপার, কিন্তু বিশাল ব্যাপার, বিশাল বড় রিপোর্ট। রিসেন্ট যে ক্রাইসিস গুলান আমি দিয়েছি সেই ক্রাইসিস গুলান পড়াইতে অনেক সময় লাগবে। আমি রিসেন্ট যে ক্রাইসিস গুলান যদি আমি পড়াইতাম তাহলে ওই প্রথম 2 ঘন্টা এই 4 ঘন্টা মিলে শুধু ক্রাইসিসই পড়ানো হতো। কিন্তু দেখা গেল আমি পরিবেশ থেকে আরম্ভ করে রিসেন্ট অর্গানাইজেশন, তারপরে কিছু প্রাইস, অনেকগুলান আইটেম পড়াই দিলাম, এই আইটেম কমে যেত। যে কারণে আমি রিসেন্ট ওটা ধরিনি, কারণ ওটা সময় লাগবে অনেক বেশি। ওখানে চিত্র আঁকতে হবে, মেলা আলোচনা করতে হবে, আর মানে ওটা আলোচনা করতে গেলেই প্রশ্ন চলে আসবে। আমি আলোচনা যদি এখনই আফগানিস্তান শুরু করি, এমন প্রশ্ন তোমরা করবা, সেগুলো উত্তর দিতে গিয়ে 1 ঘন্টার চলে যাবে। যে কারণে আমি ওইটা পড়াতে যাই নাই, কারণ পড়াতে গেলেই তোমরা আটকায় ফেলতা। এখন হচ্ছে যে আমার আরেকটা ক্লাস আছে রিটেন ব্যাচের সঙ্গে, ফলে আমি তোমাদের সাথে আর আলোচনাটাকে আগাতে পারবো না। আমি 15 তারিখের মধ্যেই শিট হচ্ছে কনফিডেন্সকে দিব, কনফিডেন্স তোমাদের গ্রুপে আপলোড করবে। এছাড়া আমার ফেসবুক যে গ্রুপটা আছে সেখানেও শিট আমি আপলোড দিব। আমি যে টপিকগুলো আজকে লিখে দিয়েছি এই প্রত্যেকটা টপিকের উপরেই প্রত্যেকটা টপিক শিটে থাকবে, ফলে টেনশনের কোনো কারণ নেই। শিটটা 15 পৃষ্ঠার মধ্যে হবে, ফলে এটা পড়ে ফেলতে সময় খুব বেশি লাগবে না, তোমরা পড়ে ফেলতে পারবে। ভালো থেকো তোমরা। তোমাদের সাথে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে, মানে আজকেই তো তোমাদের আনুষ্ঠানিকভাবে ক্লাসে সম্ভবত শেষ, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্লাস তো শেষই বটে। তোমাদের সঙ্গে হচ্ছে গিয়ে রিটেন ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রাখছি। তোমাদের আমি মনে হয় প্রায় সবগুলান টপিকের ক্লাসই নিয়েছি। আমি অনলাইনে আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে পড়ানোর জন্য। অনলাইনে কিছু সীমাবদ্ধতা আছে, হয়তো অনেক সময় আমার কথা বোঝো নাই, অনেক সময় আমি তোমাদের কমেন্ট গুলো পড়ে উত্তর দিতে পারি নাই, অনেক সময় হচ্ছে যে নেটওয়ার্ক প্রবলেমে কারণে তোমার ক্লাস করতে অসুবিধা হয়েছে, কখনো আমার দিক থেকে নেটওয়ার্ক প্রবলেমের সমস্যা হয়েছে। এরকম সমস্যাগুলোর মধ্য দিয়েই আমরা এই 43তম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা শেষ করতে চাচ্ছি। তবে কনফিডেন্স কর্তৃপক্ষে যথেষ্ট আন্তরিকতা ছিল যাতে অনলাইনেও তোমাদেরকে একটা সর্বোচ্চ সেবা তারা দিতে পারেন। আমি তোমাদের সঙ্গে রিটেন ক্লাসে থাকবো সেই প্রত্যাশা রেখে
আশা করছি যে 30 তারিখ থেকেই তোমাদের সঙ্গে অনলাইন রিটেন ক্লাসে দেখা হবে অফলাইনে। তোমরা ভালো থেকো, ভালো পরীক্ষা দাও, সেই প্রত্যাশা রেখে আজকে ক্লাস শেষ করছি। সবার জন্য সুস্বাস্থ্য এবং শুভ কামনা রইল। ভালো থেকো সবাই।